এগরায় ডাক্তার ও কাউন্সিলরদের মধ্যে বচসা ও হাতাহাতি রণক্ষেত্র পরিস্থিতি। সোমবার সন্ধ্যায় এগরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ডাক্তার তপেন্দু মান্নার প্রাইভেট চেম্বারে ডাক্তার ও কাউন্সিলরের পরিবারের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় অভিযোগ ও পাল্টা অভিযোগ উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় এগরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবদুর্লভ মাইতি স্ত্রী ও শাশুড়ি চিকিৎসা করাতে ডাক্তার তপেন্দু মান্নার প্রাইভেট চেম্বারে যান। পরিবারের সদস্যদের অভিযোগ, অসুস্থতার কারণে তারা ডাক্তারবাবুকে দ্রুত রোগী দেখার অনুরোধ জানান। এই অনুরোধকে কেন্দ্র করে ডাক্তারের সহযোগী কম্পাউন্ডার সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি খারাপ হতে থাকলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কাউন্সিলর দেবদুর্লভ মাইতি। সূত্রের খবর, এরপরই উত্তপ্ত উপক্ষে বচসা শুরু হয় এবং তা দ্রুত হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। কাউন্সিলরের পরিবারের লোকজনের অভিযোগ, ডাক্তারবাবু মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ করেছেন এবং কাউন্সিলরদেরও মারধর করেছেন। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ তৈরি হয় এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও এই বিষয়ে ডাক্তারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার খবর পাওয়ার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এগরা থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে। আমি আমার মাকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছি। মা নিউমোনিয়া হয়েছে, আমার সঙ্গে আমার দিদি এসেছিল। তো ডাক্তার দেখাতে এসেছি, আমি কম্পাউন্ডারকে ফোন করে নাম লিখেছিলাম। কম্পাউন্ডার কিন্তু আমাকে যে কোন নাম্বারে লেখা আছে বলেনি। আমি সেই জন্য এসে জিজ্ঞেস করি যে কোন নাম্বারে লেখা আছে। না, আপনাকে তো টাইমে আসতে বলা হয়েছিল, আপনার নাম্বার জেনে কি হবে। আমি তখন বললাম যে তাহলে নাম্বারটা জানলাম না, কোন টাইমে আসতে সুবিধা হতো। না, আপনারা দেরি করে আসবেন কেন? বললাম আচ্ছা হোক। দিয়ে তখন ভুলভাল স্বীকার করে বললাম ঠিক আছে, পেশেন্টটা দেখে নিব। তারপরে আমার মা গেছে, আমি আর দিদি ঢুকেছি। ঢুকার একটু আগে একজন পেশেন্ট এসছে, সেও নাকি ফোন করেছিল, এরা ফোন ব্যাক করেনি। তার সঙ্গে অভদ্রতাভাবে ব্যবহার করেছে তার কম্পাউন্ডার। আমার দিদি সেই জন্য তাকে কম্পাউন্ডারকে রিকোয়েস্ট করে বললো যে সিরিয়াস পেশেন্ট আছে, একটু দেখে নিন। দিয়ে আমরা ভিতরে ঢুকেছি। ভিতরে ঢুকে ডাক্তার বলছে, আপনারা কি আমার থেকে বেশি বোঝেন? আপনারা কি দেখবেন? আপনারা বেরিয়ে যান এখান থেকে। ডাক্তারের নাম কি? ডাক্তারের নাম তপেন্দু মান্না। দিতে এই কথা যখন বলে, আমি আপনি এরকমভাবে কথা বলছেন কেন? তখন আমার উপর ঔদ্ধত্য কি করবেন আপনি? আমি এখানকার পেশেন্ট, আমি এখানে ডাক্তার বসছি, আপনারা কি করতে এসছেন? আপনারা বেরিয়ে যান এখান থেকে বেরান। আমার দিদি বেরায়নি। তখন আমার জামাইবাবুকে ফোন করা হয়েছে। জামাইবাবু বলে এই ওয়ার্ডের কাউন্সিলর। তারপরে আমার দিদিকে ঘাড় ধাক্কা ধরে একজন মহিলাকে, একজন ডাক্তার, ঘাড় শিক্ষিত ডাক্তার, এই হলো শিক্ষিত, ঘাড় ধাক্কা ধরে বের করছে। আমি তখন মোবাইলটা খুলে ভিডিওটা করে বলি। ডাক্তার এসে আমার মোবাইল ছাড়িয়ে নিয়ে আমাকে মেরে, আমাকে এখানে পাশে ওখানে যে বেঞ্চ আছে, বেঞ্চে ফেলে মেরেছে। তারপরে আমার জামাইবাবু এসে তার কম্পাউন্ডার আর ডাক্তার মারামারি করেছে। কি চাইছেন আপনি? আমি চাইছি এই ডাক্তারে একদম জঘন্যতমতে শাস্তি দেওয়া হোক এই জঘন্যতম কাজের জন্য, এবং উচিত শিক্ষা দেওয়া হোক। অভদ্রতামি ডাক্তার আর প্রচুর উদ্ধত্ত। ডাক্তার এখন কোথায়? বলে কি বিশাল হয়ে গেছে নাকি? ডাক্তার এখন কোথায়? ঘড়ি ভেঙে দিয়েছে, আমাকে মেরেছে। ডাক্তার এখন কোথায় আছে? ডাক্তার এখন ভিতরেই আছে, এখন বাইরে বেরাচ্ছে না। ডাক্তার পালিয়ে যাচ্ছিল, তাকে আমি ধরে রেখেছি। ডাক্তার পালিয়ে যাচ্ছিল এখান থেকে। ডাক্তার নিজে মারধর করেছে? ডাক্তার নিজে আমাকে মেরেছে। যদি আপনাদের বিশ্বাস না হয়, সিসিটিভি ক্যামেরা যদি আছে দেখতে বলুন। আপনাদের যদি বিশ্বাস না হয়। আপনার নাম কি দাদা? আমার নাম সুদীপ গাঙ্গুলি, আমি 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। যে রোগী এসেছিলেন তার কে হয়? আমি তার ছেলে হই। আমার কি ঘটনা ঘটেছে আপনার সঙ্গে? আমি ডাক্তার দেখাতে গেছিলাম, উনি বলছেন যে তাড়াতাড়ি এলেন না কেন? তখন আমার ছেলে বলেছে যে এখানে এলে দেরি হয়, ওই জন্য দেরি করে আসবো। কম্পাউন্ডার সে বলছে হ্যাঁ আপনারা তো মেজাজ কেন মুখ কেন? তখন আমার ছেলে, আমি মেজাজ কি দেখালাম? মেজাজ তো কিছু দেখাইনি। দিতে ডাক্তারবাবু আর দেখলেন না, আমাকে বের করে আনলেন। দিয়ে দৌড়ে এসে আমার ছেলেকে, আমার মেয়েকে মেরেছে। ডাক্তারবাবু মেরেছে। কোন ডাক্তার? ওই যে তপেন্দু মান্না আর তার কম্পাউন্ডার। কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি কিসের সমস্যা? ডাক্তার দেখাতে এসেছিলাম, আমার নিউমোনিয়া হয়েছে, লাংসে জল জমা হয়ে গেছে। এগরা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে গতকাল রাত্রে ডাক্তার তপেন্দু মান্নার সাথে কাউন্সিলরের পরিবারের হাতাহাতি, কি বলবেন এই বিষয়ে? আমি যেটা খবর পাচ্ছি যে কাউন্সিলরের পরিবার ডাক্তারবাবুর কাছে গেছিলেন। ডাক্তারবাবুর সঙ্গে ওখানে কম্পাউন্ডারের সঙ্গে ওদের পরিবারের একটা বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার ফলে উত্তেজনা ছড়ায়। উত্তেজনার ফলে এই ঘটনাটা ঘটেছে। তবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে বলতে চাই যে দুপক্ষেরই উচিত ছিল আইনের আশ্রয় নেওয়া। হাতাহাতিতে জড়িয়ে পড়াটা উচিত হয়নি। ডাক্তারবাবুর ভুল, এই কাউন্সিলর সাহেবের ভুল,
সেটা সম্পূর্ণটা আইনের মাধ্যমে করলেই আজকে এগুলার পাবলিক একটা ভালো জায়গায় নিত, কিন্তু এটা উত্তেজনার বসে একটা ঘটনা ঘটে গেছে। এটা দুপক্ষই মানে আলোচনার মাধ্যমে আইনের আশ্রয় নিয়ে সমাজের সমস্যা সমাধান করলে ভালো হতো। आप देख रहे हैं न्यूज UNI। Wellon Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, ई बाबा, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक নির্বাচনে নির্ঘণ্ট এখনও প্রকাশ হয়নি, তো দিকে দিকে কিন্তু শোনা যাচ্ছে যে এগরা বিধানসভায় 26-এর প্রার্থী কি তরুণ মাইতি হতে চলেছেন, কি বলবেন? এ ব্যাপারে তো সিদ্ধান্ত নেবেন আমাদের দলনেত্রী। তিনি যেটা যাকে প্রার্থী করবেন আমরা প্রতীকের পেছনে দৌড়াবো। আমরা প্রার্থী যিনি হন আমাদের কোনো অসুবিধা নেই, তরুণবাবু হলে অসুবিধা নেই, যে কেউ হতে পারেন। সেটা সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকারী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। বিভিন্ন রাজনৈতিক সভা থেকে কিন্তু তরুণ মাইতির নাম প্রকাশ্যে আসছে এগরা বিধানসভার প্রার্থী হিসাবে। স্বাভাবিকভাবে তিনি বর্তমান বিধায়ক, তার নামটা আসা স্বাভাবিক। তো ইতিমধ্যে কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে তরুণ মাইতি কি এগরা বিধানসভার প্রার্থী। এই ব্যাপারে আমি একটু আগেই বললাম যে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত অধিকারী আমাদের দলনেত্রী এবং অভিষেক ব্যানার্জি। বিজেপির নেতৃত্বের একাংশ দাবি করছে যে দিব্যেন্দু অধিকারী এগরা বিধানসভার প্রার্থী হতে চলেছেন। বিজেপির কে প্রার্থী হবে সে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আর অধিকারী ফ্যামিলি হলে আমি মনে করি আমাদের দলের কাছে এটা অ্যাডভান্টেজ। তার কারণ হচ্ছে বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফরদের এগরার মানুষ কোনোদিন ক্ষমা করবে না। কারণ যখন শিশির অধিকারী প্রথম এখানে এসেছিলেন সেই এগরাই তাকে ওই 2000 সম্ভবত 6 সালে যখন তৃণমূলের খারাপ সময়ও এগরা তাকে বিধায়কের মুকুট পরিয়েছিলেন। কিন্তু তারপরে দলে এত বছর থাকার পরে, দলের সমস্ত পদ নেওয়ার পরে, দলের সমস্ত সুবিধা ভোগ করার পরে তিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং যেটা আমাদের এগরার মানুষ মির্জাফরদের শাস্তি দিবেই যদি তারা আসে। যে তরুণ মাইতি বনাম দিব্যেন্দু অধিকারী লড়াই কতটা কি হবে? লড়াই কিছু হবে না। লড়াই তৃণমূল দল দেখে লড়ে, কোনো প্রার্থী দেখে লড়ে না। তৃণমূল মমতা ব্যানার্জি উন্নয়নের পক্ষে লড়াই করবে এবং মানুষের পক্ষে লড়াই করবে। আগামী দিনে কিসের ভিত্তিতে আপনারা ভোট চাইতে যাবেন? আমাদের ভোট চাওয়ার তো অসংখ্য। মমতা ব্যানার্জি আমাদের হাতে ভোট চাওয়ার প্রচুর ডালি সাজিয়ে দিয়েছেন, ডালিতে প্রচুর অস্ত্র দিয়েছেন। তিনি লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, পথশ্রী, অনেক রকম বলতে গেলে আপনার এখানে বাইট দিতে দিতে সন্ধ্যা হয়ে যাবে। তাই এটার আর বিস্তারিত বলার দরকার নেই। মানুষ আমাদের সঙ্গে আছেন, আমরা এই ভোটে জিতব। 26-এ কি এগরা বিধানসভায় তৃণমূল জিতবে বলে মনে করছেন? অবশ্যই জিতব। आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं।
राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বন্ধ মাতৃযান বিপাকে সুন্দরবনের গর্ভবতী মায়েরা। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চালু হওয়া মাতৃযান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন সুন্দরবনের গর্ভবতী মহিলারা। সকাল থেকে কুলতলি ব্লক জুড়ে চলা মোট 16টি মাতৃযান গাড়ি পরিষেবা বন্ধ করে দেন চালকেরা। চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বকেয়া টাকা না পাওয়ায় গাড়ির বহন খরচ সম্ভব হচ্ছে না, তাই বাধ্য হয়েই তারা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন কুলতলির জামতলা গ্রামীণ হাসপাতালমুখী গর্ভবতী মহিলারা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতি মাসে প্রায় 200 জন গর্ভবতী মায়ের প্রসব হয় এখানে। প্রতিদিনই কুলতলি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত 6 থেকে 7 জন গর্ভবতী মহিলা মাতৃযানে করে হাসপাতালে আসতেন, কিন্তু পরিষেবা বন্ধ থাকায় অনেকেই আজ টোটো বা মোটর ভ্যানে করে হাসপাতালে পৌঁছতে হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সুন্দরবনের মানুষজন, বিশেষ করে অন্তঃসত্ত্বা মহিলারা। এ বিষয়ে ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ কোনো মন্তব্য করতে রাজি হননি। ফলে কবে এই সমস্যার সমাধান হবে তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন এলাকার বাসিন্দারা। দাদা, এই সকাল থেকে দেখছি গর্ভবতী মায়েরা তারা টোটো করে ভ্যানে করে আসছে, আপনারা অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রেখেছেন কেন? আমরা দীর্ঘদিন প্রায় 6 মাস 6.5 মাসের উপর আমরা বিল পাইনি, সে কারণে আমাদের এই নিঃসরণ পরিষেবাটা বন্ধ রাখা হয়েছে। কিন্তু তো এমার্জেন্সি পরিষেবা, এমার্জেন্সিগুলো আমরা নিয়ে যাচ্ছি, যেগুলো আমাদের কলকাতাতে ট্রান্সফার করা হচ্ছে সেগুলো নিয়ে যাচ্ছি, বাকি আনা বা ড্রপ ব্যাগ বা ওগুলোকে বন্ধ রাখা হয়েছে। এরকম বন্ধ কেন করে দিলেন? আমরা দীর্ঘদিন তো তেলের 6.5 মাসের উপর বিল পাইনি, সে কারণে আমাদের আর্থিক সংকটের কারণে আমরা নিঃসরণ পরিষেবা বন্ধ রেখেছি। বিএমএসকে জানিয়েছেন ব্যাপার? আর বিএমএসকে জানিয়েছি, আমাদের এমএলএ সাহেবকে জানিয়েছি। বিএমএস ম্যাডাম কি বলেছে? বিএমএস ম্যাডাম বলেছে যে ঠিক আছে, যতটা পারি চেষ্টা করছি, কিন্তু যদি না টাকা পাঠায় কী করে দেবো বলুন। এর জন্য তো গর্ভবতী মায়েরগুলো সমস্যা পড়ছে না? কিন্তু আমাদের তো টাকা পড়ছে, যে আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের কিছু করার নেই। তো এখানে আমরা কি করবো, আমাদের তো আর্থিক সম্পর্কে একটু দেখতে হবে এগুলো। কি নাম আপনার? আমার নাম মোহন কুমার মণ্ডল। কি হয়েছে? দেখলাম টোটো করে আনছেন পেশেন্ট, কি হয়েছিল? আর পেশেন্টের তো অসুবিধা ছিল, কাল আমার হসপিটালে এনেছিলাম। হসপিটাল ডাক্তার রিপোর্টে দেয়নি, বললো যে বাচ্চার সময় হয়ে বাকি আছে এখন, তাহলে হসপিটাল বাবার বাড়ি বাচ্চা থাকে মা, সেখানে এবারে আমাদের আশা দিদিমণি বললাম, বলে আমার কোনো দায়িত্ব নেই, আমি যাব না, ওই আশা দিদিমণিকে বলবেন। ওখানে আশা দিদিমণি গেল, ডাকলো, সে বললো বাচ্চা এখানে হবে, গাড়ি ফোন করলো, বললে যে আমাদের পরিষেবা ঠিকমতো দেয় না, আমরা গাড়ি নিয়ে যেতে পারবো না। কি দেয় না? ওই বিল মাইনে দিচ্ছে না, বিল দিচ্ছে না, যে কারণে গাড়ি যায়নি। হ্যাঁ হ্যাঁ। তাই বাড়িতে বাচ্চা হলো না হসপিটালে হলো? বাড়িতে হয়েছে। তারপর কি করলেন? তারপর বাড়ি টোটো ছিল, ভাড়া করে নিয়ে এসেছি হসপিটালে। টোটো করেই আনলেন? টোটোই করে আনলাম। অ্যাম্বুলেন্স যায়নি বাড়িতে? যায়নি। কি নাম আপনার? আমার নাম শাহাবুদ্দিন মণ্ডল। দেখলাম গর্ভবতী মাকে টোটো করে আনলেন, কি সমস্যা হয়েছে? টোটো করে কেন আনলেন? অ্যাম্বুলেন্স কি হয়েছে? অ্যাম্বুলেন্সের কাছে ফোন করলাম, অ্যাম্বুলেন্স বললো আমাদের মাইনে দেয় না, আমরা যাব না, ওই জন্য ওর টোটো করে এনেছি। হ্যাঁ, মাইনে দেয় না বলতে কি বলতে চাইছো? ও বললো আমাদের বিল দেয় না অনেক দিন থেকে, আমরা যাব না গাড়ি নিয়ে। বাড়ি কি বাচ্চা হয়ে গেছে না? বাচ্চা হওয়ার আগে অ্যাম্বুলেন্সের কাছে ফোন করেছি, করার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স বললো আমরা মাইনে পাই না, আমরা গাড়ি নিয়ে যাব না। এবারে কি করো, বাচ্চা বাড়িতে হয়ে গিয়েছে,
এবার টোটো নিয়ে হাসপাতালে এসেছি। কোন জায়গায় ঘটনাটা ঘটলো? কোয়াবাটি। কি নাম আপনার? আমার নাম সাইদ আলী মোল্লা। পেশেন্টের বাচ্চা হয়েছে কি নাম? মনিরা মোল্লা। নিঃসরণ বিল পাচ্ছি না, 6 মাস প্লাস হয়ে গেছে, যার কারণে আমরা নিঃসরণ পরিষেবা বন্ধ রেখেছি, মানে পুরোপুরি বন্ধ রাখিনি, এমার্জেন্সি পরিষেবা আমরা কিছুটা চালু রেখেছি। যেগুলো ট্রান্সফার আউট হচ্ছে এমার্জেন্সি থাকবে সেগুলো তো আমাদের দেখভাল করতে হবে, কারণ তার জন্য আমরা মানে পরিষেবা চালু রেখেছি। এবং আমরা এমএলএ সাহেবকে ইতিমধ্যে জানিয়েছি, বিএমএইচ ম্যাডামকে জানিয়েছি। এমএলএ সাহেব আমার তার মধ্যে আশ্বাস দিয়েছে সন্ধ্যা পর্যন্ত কিছু একটা সুরাহার ব্যবস্থা করে দেবে। কিন্তু গর্ভবতী মায়েরা দেখলাম টোটো করে হসপিটালে আসছে, তাহলে কি আপনারা একদম চালাচ্ছেন না? না, একদম চালাচ্ছে না বলে যেহেতু এমার্জেন্সি সার্ভিস সেগুলো এটা চালু রেখেছি। যেমন ধরুন এখান থেকে কোনো পেশেন্ট যদি বাই চান্স সিরিয়াস অবস্থায় কলকাতায় রেফার হয়, সেগুলো আমরা তো পরিষেবা দিচ্ছি, কিন্তু আনার ক্ষেত্রে আমরা আপাতত বন্ধ রেখেছি, কারণ আমরা দীর্ঘদিন ধরে টাকা না পাওয়ার কারণে। কি নাম আপনার? আমার নাম গোবিন্দ নাইয়া, নিশ্চয়জান মালিক। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে পুরুলিয়া জেলার সমস্ত বিধানসভা এলাকাতেই। রথযাত্রার পাশাপাশি জেলার বিভিন্ন বিধানসভায় অনুষ্ঠিত হয়েছে পরিবর্তন সভাও। দলের দাবি, এই কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে সাধারণ মানুষের মধ্যে। বাগমুন্ডি বিধানসভার বিজেপি নেতা রাকেশ মাহাতো জানান, পরিবর্তন যাত্রা জেলায় অত্যন্ত সফল হয়েছে। তিনি বলেন, শুধু দলের কর্মী সমর্থকই নয়, সাধারণ মানুষও এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলেও দাবি করেন তিনি। তার কথায়, আগামী দিনে মানুষের এই সমর্থনকে সামনে রেখে আরো শক্তভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে দল। পরিবর্তন যাত্রা ও সভাগুলির মাধ্যমে মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলেও জানান বিজেপি নেতা। তিনি আরো বলেন, জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত সভাগুলিতে মানুষের উপস্থিতি প্রমাণ করে যে মানুষ পরিবর্তন চাইছে এবং সেই লক্ষ্যে বিজেপির পাশেই থাকছে। পরিবর্তন যাত্রা, রথযাত্রা, এটা পুরুলিয়া জেলায় সমাপ্তি হলো, কতটা সাড়া মিলেছে এই জেলাতে কি বলবেন? দেখুন, এই পরিবর্তন যাত্রা সারা পুরুলিয়া জেলা তথা পশ্চিমবাংলা জুড়েই হয়েছে এবং অভূতপূর্ব সাধারণ মানুষের সাড়া। আমরা পার্টির তরফ থেকে সাধারণ মানুষের কাছে একটা পথযাত্রার মাধ্যমে একটা পরিবর্তন সভার আয়োজন করেছিলাম, কিন্তু আমরা যতটা ভেবেছিলাম তার থেকে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ আমরা যখন সেই পরিবর্তন যাত্রার কনভয় নিয়ে চলছিলাম, গ্রামের মোড়ে, শহরে, বিভিন্ন স্থানে স্থানে মানুষ নিরপেক্ষভাবে বেরিয়ে সবাই এই যাত্রাকে সমর্থন করেছেন। অর্থাৎ এই তৃণমূল কংগ্রেসের 15 বছরের যে অপশাসনে মানুষ কতটাই ক্ষুব্ধ, এই পদযাত্রার মাধ্যমে বা এই পরিবর্তন যাত্রার মাধ্যমে আমরা কিন্তু দেখতে পেলাম এবং অনুভব করেছি। তাই আমরা
পুরুলিয়া জেলা তথা সার্বিক পশ্চিমবাংলায় আমরা এবারে পরিবর্তন নিয়ে আসবো এবং তৃণমূল কংগ্রেসের অবসান হবে। এটা আমরা নয়, এটা সাধারণ জনগণ বলে দিচ্ছে। आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বিধানসভা ভোটের আগে তমলুকে তৃণমূলের ধাক্কা, সংখ্যালঘু বঞ্চনার অভিযোগ তুলে ইস্তফা সমাজসেবী নাসির মল্লিকের। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এবং নতুন জল্পনা তৈরি হয়েছে। শহীদ মাতঙ্গিনী ব্লকের ধলহারা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মধ্যে অস্বস্তি বাড়ছে বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক সম্মেলন করে এই জল্পনাকে আরও উস্কে দিলেন ধলহারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আজিজুল মল্লিক, যিনি নাসির মল্লিক নামেও পরিচিত। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার পর তিনি হঠাৎই পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সাংবাদিক সম্মেলনে নাসির মল্লিকের অভিযোগ করেন, তিনি নিজের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হওয়া সত্ত্বেও রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকাকালীন সংখ্যালঘুরা যথাযথ মর্যাদা ও সম্মান সুযোগ পাচ্ছেন না। তিনি আরও দাবি করেছেন, দীর্ঘদিন দল করার কারণে ব্যক্তিগত পারিবারিক জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে। সেই কারণেই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তমলুক বিধানসভা কেন্দ্রের শহীদ মাতঙ্গিনী ব্লক এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রশ্ন উঠছে, এর পেছনে কি শুধুই ব্যক্তিগত কারণ নাকি রয়েছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই ইস্তফা তমলুকের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে কিনা তারইও বাড়ছে কৌতূহল। তবে শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূলের সভাপতি পরিতোষ সাঁতরা তিনি জানিয়েছেন, নাসির মল্লিক কোনো ট্র্যাপে পা দিয়েছেন। তিনি দলের খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন না, তবে তিনি সমাজসেবী হিসেবেই বেশি পরিচিত ছিলেন। তবে তার ক্ষোভ থাকলে তিনি অবশ্যই দলের মধ্যে আলোচনা করতে পারতেন। তবে নাসির মল্লিক এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত মুখ। এলাকার বিভিন্ন ক্লাব সংগঠন সমস্ত সম্প্রদায়ের মানুষের পাশে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ প্রেস মিডিয়াকে আমাকে সহযোগিতা করার জন্য। আমি আজিজুল মল্লিক, আমার নাম ভালো নাম, কিন্তু ডাকনাম নাসির মল্লিক। আমি ধলহারা শহীদ মাতঙ্গিনী ব্লকের ধলহারা গ্রামের অঞ্চল পার্টি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ছিলাম। কিছুদিন আগে আমাকে করেছিল। আমি 2006 থেকে এই পার্টি করি, সক্রিয় কর্মী আমি এই পার্টিতে মোটামুটি 20 বছর ধরে রয়েছি
এখন এই চেয়ারম্যান পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি। আমি এখন এই পার্টি করছি না, এখন আমি এই পার্টি থেকে রিজাইন দিচ্ছি। আর এখন আমি জাস্ট পার্টি থেকে থাকছি না। ভোটের মুখে, ভোটের সামনেই এরকম ইস্তফার কারণটা কি? এখন কিছু সেরকম ভাবনা চিন্তা করি না, এমনি ভালো লাগছে না, পারিবারিক সমস্যা আছে, এই জন্য আমি ছেড়ে দিচ্ছি। দলীয় নেতৃত্বের কোনো ক্ষোভ রয়েছে? নেতৃত্ব বলতে শুনুন, 2006 থেকে আমি পার্টি করি, সক্রিয় কর্মী আমি এক, মানে পার্টির মাধ্যমিক শহীদ মাধ্যমিক বলকের মোটামুটি অনেকটাই আমি সব কিছু করেছি পার্টির জন্যে, সবাই জানে। তো সেরকম কিছু আমাকে পার্টি থেকে রেসপন্স কিছু সেরকম পাইনি, এই জন্য আমার কিছু ভালো লাগছে না, এই জন্য আমি পার্টিটা ছেড়ে দিচ্ছি। আর চেয়ারম্যান পদ থেকে আমি ইস্তফা দিয়েছি। আমাদের বিভাস্কর আছে বাবু আর ব্লক সভাপতি, আমি ওনাকে আমি ইস্তফা পাঠিয়ে দিয়েছি আর সব করে কথাও বলে নিয়েছি ওনার সাথে। আপনার কি কোথাও ক্ষোভ তৈরি হয়েছে যে ক্ষোভের জন্য দল ছাড়লেন? ক্ষোভ তৈরি হচ্ছে বলতে সেরকম ঠিক মানে লাগছে না, এই জন্য আমি ছেড়ে দিচ্ছি। ভবিষ্যতে কিছু করবেন মনে হয়? এখন কোনো না, সেরকম কিছু চিন্তাধারা নেই, কিছু পরে হলে জানাবো, কিছু কিছু করি তো পরে জানাবো, এখন কিছু চিন্তাধারা নেই। তাহলে মূলত কি করতে এসব এলাকায়? আমি এই এলাকায় সোশ্যাল ওয়ার্কার তো প্রচণ্ড আমার রয়েছে, আমি একটা সমাজসেবী। আমার কাছে কোনো হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ না, আমি মুসলমানেরও যেরকম উপকার করি, হিন্দুরও উপকার করি, দুর্গাপূজাতেও মোটামুটি বস্ত্র বিতরণ করি, ঈদবি করি, ঠান্ডার সময় শীতবস্ত্র বিতরণ করি, ব্ল্যাঙ্কেট, ব্লাড ডোনেশন, হরেক শহীদ মাতঙ্গিনী বলকের প্রচুর আমি প্রোগ্রাম করি। হরেক মানুষের মোটামুটি গরিব মানুষের সুখে দুঃখে সবসময় আমি থাকি, সামনে থাকি, আর এখন সবসময় পাই। আর আশা করি সবসময় পার্টি নাই করলেও আমাকে সবসময় পাবে। কোথাও কি আপনার ক্ষোভ তৈরি হয়েছে দলটার প্রতি? এত বছর ধরে বলে কিছু যোগ্য সম্মান পেলেননি। সেরকম যোগ্য সম্মান তো আর কি বলবো, এই তো বললাম যে 2006 থেকে পার্টি করছি সক্রিয় কর্মী হিসাবে, কিছু সেরকম মানে যোগ্যতা সম্মান পাইনি, ভালোবাসা পাইনি, এর জন্যে আরো ভালো লাগছে না, ভাবলাম না করাই ভালো। উপর নেতৃত্ব কোনো প্রোগ্রামে ডাকেননি বা কোনো? না না, সেরকম কিছু ডাকে না, শুধু আমাকে মানে যতটা ওনারা যেরকম যেখানে যা বলে সেটা আমি সব রকম ওনাদের সহযোগিতা করি। আর্থিক থেকে যাই পয়সা নিয়ে করুক আমি করতে থাকি সবসময়। মূলত ব্লক নেতৃত্ব না জেলা নেতৃত্ব বলে ক্ষোভ আপনার কাছে? ক্ষোভের বলতে কি আর বলো, সবার আর সেরবার ক্ষোভ তো কিছু বলেও কোনো লাভ নেই, যা হচ্ছে ওই জন্য আর কিছু কোন ইচ্ছাও নেই, বুঝতে পারছেন। আর কারোর প্রতি আমার কিছু সেরকম বলার ইচ্ছাও লাগে না। ভোটের মুখে আপনারা যদি দল ত্যাগ করেন বা বসে যাচ্ছেন, এতে করে দলের তো ক্ষতি হবে বলতে পারে, ভোটের সময় একটা এফেক্ট করতেই পারে। সেটা ও দল বুঝবে, দলের উপর নেতৃত্বে রয়েছে, ওনারা দেখবেন কিভাবে। আমি ছাড়া তো আরো অনেক নেতৃত্ব আছে উপরে, আমার ছাড়া তো অনেক ভালো ভালো নেতৃত্ব রয়েছে, তারা দেখবে। আপনার কি মনে হচ্ছে যে মুসলিম সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বঞ্চিত হচ্ছেন এই দলে? বঞ্চিত অবশ্যই কিছু হয়েছে আর হচ্ছে, সেই হিসাবে আমারও দেখলাম, তার জন্য আমি আর ইচ্ছা করছে না। দীর্ঘদিন আমি বললাম তো, দীর্ঘদিন হিসাবে প্রচন্ড সক্রিয় কর্মী হিসাবে আমি কাজ করেছি, অ্যাক্টিভ হিসাবে, বুঝতে পারছেন। সেই হিসাবে এখন অবধি করছিলাম, আর এখন ভালো লাগছে না, যে ছেড়ে দিচ্ছি। আমার নাম এমন ভালো নাম আজিজুর মল্লিক, ডাক নাম নাসির মল্লিক বলে সবাই চিনে আমার। বাড়ি ধলহারা গ্রাম, শহীদ মাতঙ্গিনী ব্লক। কি পদে ছিলেন? ধলহারা গ্রামের অঞ্চল চেয়ারম্যান ছিলাম। নাসির মল্লিক, আপনার দলে নাসির মল্লিক, তিনি দল থেকে ইস্তফা দিচ্ছেন, আজকে তিনি সাংবাদিক বৈঠক করে বললেন, মূলত কি ক্ষোভের কোনো কারণ না কি কোন দিকে বহিঃপ্রকাশ পেয়েছে? আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারি, নাসির মল্লিক আমাদের দলের বিরাট কিছু পদাধিকার ছিলেন না, কিন্তু নাসির মল্লিককে আমরা ভালোবেসে ধলরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছিলাম। নাসির মল্লিক মূলত একজন
বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আজ নাসির মল্লিক দলের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে, আমি বলবো সেটা সঙ্গত নয়, সঙ্গত কারণ হতে পারে না। দলের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে দলের মধ্যেই তার প্রথম বলার কথা, কিন্তু তিনি তা বলেছেন বলে আমি জানি না। তো নাসির মল্লিক যে সিদ্ধান্ত নিয়েছে, দলের বিরুদ্ধে যে ক্ষোভের কথা বলেছে, আমি বলবো এটা অমূলক। এবং আমার মনে হয় নাসির মল্লিক কোনো ট্যাপে পড়েছে, আমার এটা মনে হয়েছে রাজনৈতিকভাবে। তিনি একটা জিনিস বললেন যে দলের গুরুত্ব দেওয়া হয়নি বা কোনো অনুষ্ঠানে ডাকা হয়নি, এমন একটা কিন্তু অভিযোগ করলেন। নাসির মল্লিক এমনি সামাজিক অনুষ্ঠানে যুক্ত থাকে, আমরা যতটা আমি জানি। নাসির মল্লিক আরও আপনাদের মধ্যে মনে হয় বলেছেন যে সংখ্যালঘুরা বঞ্চিত হচ্ছে। আমি বলবো এই কথাটা তো সম্পূর্ণ ভারতবর্ষে যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নিরাপত্তা তাদের সুনিশ্চিত করতে পারে, ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পারেন। সেটা গোটা ভারতবাসী এটা জানে, মনে প্রাণে জানে। তো মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষকে নয়, তিনি যে কোনো সংখ্যালঘু সম্প্রদায়, খ্রিস্টান, বৌদ্ধ, সমস্ত সম্প্রদায়, শিখ সম্প্রদায়ের মানুষকে নিরাপত্তা দিচ্ছে। আবার নাম পদে আছেন? পরিতোষ সাঁতরা, সহ সভাপতি, শেখ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक কাকদ্বীপে রাতের অন্ধকারে বিএলওর বাড়িতে দুষ্কৃতী হানা, ভাঙচুর হলো বাড়ি। রাতের অন্ধকারে বিএলওর বাড়িতে আক্রমণ করলো দুষ্কৃতীরা। সোমবার রাতে বড় আতলা ইট নিয়ে দুষ্কৃতীরা বাড়ির দরজায় ছুঁড়ে মারে। এই ঘটনায় বাড়ির দরজায় ভেঙে গিয়েছে এবং এই পরিস্থিতিতে আতঙ্কে রয়েছে দাস পরিবার। যারা গিয়েছে কাকদ্বীপ থানার পশ্চিম গোবিন্দপুর বাসিন্দা মনীন্দ্রনাথ দাস, 85 নম্বর বুথের বিএলওর দায়িত্ব রয়েছেন তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সম্প্রতি তার বুথের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় 163 জন ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। এছাড়াও 27 জন ভোটারের নাম বিচারাধীন রয়েছে। তারপর থেকেই তার কাছে হুমকির ফোন আসতে থাকে, এমনকি বাড়িতে এসেও এক মহিলা হুমকি দিয়েছে বলে অভিযোগ। কিন্তু সোমবার রাতের ঘটনার পর থেকে তার পরিবার আতঙ্কে রয়েছে। এই বিষয়ে তিনি কাকদ্বীপ বিডিওর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, রাতে পরিবারের কেউ ঘুমাতে পারছে না, নিরাপত্তাহীনতায় সবাই ভুগছে, যে কোনো সময় আমার উপর আক্রমণ হতে পারে, কিন্তু নাম বাচ্চার পিছনে আমার কোনো হাত নেই। এই পরিস্থিতিতে কি করব বুঝে উঠতে পারছি না। থানাতে অভিযোগ দায়ের করেছি। এছাড়াও বিডিওকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছে। আপনারই বুথে 85 নম্বর বুথে বিএলও গতকাল রাতে অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে, কি বলবেন? ঘটনাটা কি আপনি জানেন? হ্যাঁ, আমাকে আমার বিএলও প্রায় 11:15টার দিকে ফোন করে যে এরকম বাড়িতে ইট মেরেছে। বলতে আমি বেরোলাম রাত্রেবেলা, তাড়াহুড়ো করে গিয়ে দেখি একটা ইট, আর খুব অল্প হলে হয়তো ওনার স্ত্রী উইন্ডেড হয়ে যেত খুব বাজেভাবে।
কিন্তু এই জিনিসগুলো সাধারণ মানুষের মধ্যে এত প্ররোচনা ব্যাপক হয়ে যাচ্ছে, যাতে এই সাধারণ যে বিএলও ওনাদের কিছু করা নেই, ওরা সাধারণ মানুষের রোষে পড়ছে। আর এটার দায় পুরোটাই নির্বাচন কমিশনকে নিতে হবে, যে এইভাবে নিয়ম কী নিয়ম ঠিক কী নিয়ম ভুল, কার ভোট থাকলো এই নিয়মটা টোটালি নির্বাচন কমিশনের। বিএলও কিছু নাম বাদ দেওয়ার জন্যই কি তারা? না বিএলও কিভাবে নাম বাদ দেবে, যেমন কাগজ পড়েছে তেমন দিয়েছে, এখানে বিএলওর কিছু নেই। কিন্তু আমাদের বুথে আগেও বলেছিলাম যে ন্যায্য কিছু ভোটার কি নাকি তাদের লিঙ্কেজ পায়নি বা এই জন্য ন্যায্য ভোটার যাদের 3 পুরুষের ভোট আছে তাদের ভোট কেটে দিয়েছে। বিএলও সাধারণ বিএলওরাতে তো হ্যারাসমেন্ট পড়ছে, এই সব অতর্কিত হামলা হয়ে যাচ্ছে, এর দায়টা কে নেবে? হ্যাঁ, আপনারাও তো আতঙ্কে রয়েছেন। হ্যাঁ, আমাদের এরিয়ায় আমাদের বুথে এই জিনিসটা কোনোদিন ছিল না। আমাদের এরিয়ায় কোনো বাড়িতে কোনো সিসি ক্যামেরা বসানো নেই, কারণ আমাদের বুথে এইরকম কোনো সমস্যা আজ পর্যন্ত রাত্রে ঘটেনি। আর এই প্রথম এইরকম একটা বাড়িতে বিএলওর বাড়িতে আমাদের মাস্টারমশাইয়ের বাড়িতে ইট পড়েছে। আমরা তো প্রচুর আতঙ্কিত যে মানে কি চলে এলো মানুষের মধ্যে। আপনার নামটা? আমার নাম সঞ্জয় দাস, বুথ সভাপতি, পশ্চিম গোবিন্দপুর। গতকাল রাতে কি ঘটনা ঘটলো আপনার সঙ্গে? গতকাল 9টা সাড়ে 9টার সময় আমি বাজারে ছিলাম। সে সময় ওই দুলাল দাসের এই দাদা, সম্ভবত সন্তোষ দাস, ও আমাকে ফোন করে বলে যে দুলাল দাসের ভোটটা কাটা হলো কেন। তাই বললাম যে কেন কাটা হলো, কী ব্যাপার, সেই বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না, কারণ এটা উপর মহল থেকে কেটেছে। তো তারপরেও আমাকে আজে বাজে কথা বলে, আমি বারবার কেটে দিই ফোন। তারপর কিছুক্ষণ পরে আবার তার বোন অনিতা দাস, যেটা স্ক্রিনে আমি দেখেছি, মোবাইল স্ক্রিনে অনিতা দাস হিসেবে উঠেছে, সেও সেই একই কথা। আর তারপর আমাকে হুমকি দিতে থাকে যে আপনি রেডি থাকুন, আপনাকে যাওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা, এবারে আরও দু একটা কথা বললো, হচ্ছে যে আপনি যে অনেক ভুয়ো ভোটার তাদের রাখার জন্য আমি কত টাকা নিয়েছেন। তারপর কি হলো? আচ্ছা, আমি তখন তারপরে ফোনটা কেটে দিই বাধ্য হয়ে। তারপরে আমি বাড়ি চলে আসি, এসে জাস্ট খেতে বসেছি, সে সময় দেখি দরজায় একটা মানে বিশাল একটা আওয়াজ হলো। দেখি আমার দরজা, দোতলার দরজা মানে ভেঙে গেছে, প্রায় ফেটে গেছে প্রায়। ওটা যেহেতু ছিল মানে ফাইবারের ছিল, মানে পড়েনি, মানে ভেঙে গেছে। সে সময় ইট মারা হয়েছে, যে টুকরো আমি গিয়ে দেখি, ছুটে গিয়ে দেখি যে একটা ইট টুকরো প্রায় 600-700 গ্রাম ওজন হবে। হ্যাঁ, আমার স্ত্রী সেই সময় ওখানে দরজার পিছনেই বসেছিলেন। ওটা কাঁচের টুকরো দরজা হলে হয়তো ভেঙে ওনার জীবনের হানি হতে পারত। কতটা আতঙ্কিত? আতঙ্কিত বলতে 24 ঘন্টায় তো আতঙ্কের মধ্যেই আছে, অনবরত ফোন করতেই আছে, কিছু বলতে পারছে না তাদেরকে, যারা ডিলিটেড হয়ে গেছে। এবারে তারা কি করবে না করবে সেটা তো আপনার কোনো হাত নেই। না, আমার তো হাত নেই, আমি তো ওনারা উপর থেকে যেভাবে নির্দেশ দেবে সেভাবেই আমাকে বলতে হবে। আমি তো এই মুহূর্তে কি আপনি নিরাপত্তার অভাব বোধ করছেন? নিরাপত্তার অভাব তো অবশ্যই বোধ করছি। যে কোনো সময় আমাকে আক্রমণ করতে পারে। এই যে অভিযোগ জানিয়েছেন? অভিযোগ, হ্যাঁ, আমি বিডিও অফিসে অভিযোগ নিয়ে যাচ্ছি, অভিযোগ জানাবো। থানাতেও কমপ্লেন করেছিলাম রাত্রিবেলা। হ্যাঁ, নাম বাদ যাওয়ার জন্য কি এই হামলাটা বাড়িতে মনে হচ্ছে? হ্যাঁ, নাম বাদ যাওয়ার জন্য ছাড়া আর কি। বিএলওর তো ডিলিটেড হয়েছে বলে, এর আগে তো সেরকম কোনো ছিল না, সমস্যা ছিল না। এই বিএলওর কাজ নেওয়ার পরেই সমস্যা বেড়েছে। আমার নাম মনীন্দ্রনাথ দাস, 131 কাকদ্বীপ বিধানসভা 85 নম্বর পার্টির বিএলও। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी,
Baba. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. Rock TV. और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक সরকারি শিক্ষা বাঁচানোর দাবিতে এআইডিএসও সংগঠনের ডিআই অফিস অভিযান। ডিআই অফিস অভিযান কর্মসূচির মধ্য দিয়ে জেলা শিক্ষা আধিকারিকের কাছে একাধিক দাবি জানিয়ে ডেপুটেশন দিল এআইডিএসও ছাত্র সংগঠন। মঙ্গলবার দুপুরবেলা সংগঠনের প্রতিনিধি ও কর্মী সমর্থকেরা তাদের দাবি সম্মিলিত ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে পুরুলিয়া জেলা শিক্ষা ভবন চত্বরে বক্তব্য রাখার মধ্য দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তাদের বিভিন্ন রকমের দাবি সম্মিলিত একটি লিখিত স্মারকলিপি জেলা শিক্ষা আধিকারিকের কাছে জমা দেন। তাদের মূল দাবিগুলি হলো সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সকল শূন্য পদে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে, একাদশ দ্বাদশ শ্রেণীতে অবৈজ্ঞানিক সেমিস্টার প্রথা বাতিল করতে হবে। এছাড়া পুরুলিয়া জেলায় 694টি সরকারি স্কুল বন্ধের ষড়যন্ত্র বাতিলের দাবি জানান তারা। এদিন ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের পুরুলিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সম্পাদক ভবতারণ কুমার, সভাপতি তন্ময় মহাপাত্র, সংগঠনের উত্তর সাংগঠনিক জেলা সম্পাদক অভিজিৎ মাহাতো সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মী সমর্থকেরা। আজকে তো ছাত্রী হিসেবে আপনারা যোগ দিয়েছেন এই অভিযানে, কি বলবেন মূলত? আমাদের এই যে স্কুলগুলোতে শিক্ষক নেই, এমনকি আমাদের মানে কলেজের আমিও কলেজের ছাত্রী, মানে আমাদের কলেজগুলোতে সেমিস্টার সিস্টেম, কিন্তু সেখানে যে 6 বছরের মানে 6 মাসের থাকে, সেটা 6 মাসের না, 2-3 মাসের মধ্যে আমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে। এমনিতে সেমিস্টারগুলোতে অনেক এই যে 1000, 1500, 2000 করে মানে টাকা লাগছে। সেখানে আমাদের মানে একটু অসুবিধাই হচ্ছে। এই যে 6 মাস মানে 2-3 মাস পর পর যদি দিতে হয়, সেখানে স্কলারশিপগুলো অনেক লেট করে আসছে, ফলে আমাদের অনেক অসুবিধাই হচ্ছে। সেমিস্টার মানে সিস্টেম সিলেবাস কমপ্লিট করতে আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অনেক। আর কি কি সমস্যা হচ্ছে এমনি সেমিস্টার সিস্টেমে? নিয়মিত ক্লাস হচ্ছে না আর কি এইসব, আর সাবজেক্টগুলোর আর কি মানে টিচারও কম। আমাদের গিয়ে পর অনেক মানে কম টিচার, সেখানে গিয়ে পর আবার বলতে হচ্ছে স্যার আমাদের ক্লাস করান, এরকম। কি নাম? আমার নাম প্রীতিলতা মুর্মু, জয়পুর কলেজ। কোন সেমিস্টার? থার্ড সেমিস্টার। আজকে আমরা ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে ডিআই দপ্তরে উপস্থিত হয়েছি। আপনারা জানেন জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে যে শিক্ষাকে বেসরকারিকরণ করা হচ্ছে, সেমিস্টার সিস্টেমের মধ্য দিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার সে শিক্ষাকে ধ্বংস করার প্রক্রিয়া নিয়েছে। আজকে স্কুলগুলিতে টিচার নেই, নিয়োগ হচ্ছে না। আমরা দাবি করছি সমস্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে হবে এবং পরিষেবা স্কুল কলেজের উন্নত করতে হবে, এবং ব্যাপক পরিমাণে যে ফিজ বাড়ছে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, এবং প্রকৃত যাতে ন্যূনতম ফিজ নিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনা করা হয় সেই দাবি নিয়ে আমরা ডিআই দপ্তরে এসেছি। আমাদের আন্দোলন চলছে। পরিচয় তন্ময় মহাপাত্র, পুরুলিয়া দক্ষিণ এআইডিএসও জেলা সভাপতি। কিসের উদ্দেশ্যে আজকে এই কর্মসূচি? আমরা ছাত্র সংগঠন এআইডিএসও আজকে পুরুলিয়া জেলার যে 694টি সরকারি স্কুল বন্ধ করার জন্য যে সরকারি নিদান জারি হয়েছে, তার বাইরেও অনেক বেশি স্কুল বন্ধ হতে চলেছে। যে স্কুলগুলো চলছে খাতায় কলমে, সেই স্কুলগুলি তো আপনারা যদি দেখেন, আপনারা জানেন নিশ্চয়, সেই স্কুলগুলিতেও টিচার নেই। ছেলেমেয়েরা যাচ্ছে, ক্লাস না হচ্ছে না, তারা ফিরে আসছে।
আজকে দেখুন একটা অবৈজ্ঞানিক প্রথা সেমিস্টার, খণ্ড সিলেবাস, খণ্ড জ্ঞান, যেখানে সুসংগত জ্ঞান গড়ে ওঠার সব থেকে মানে সমস্যার জায়গা হচ্ছে সেমিস্টার, সেই সেমিস্টার বন্ধ করা হচ্ছে। আজকে সিলেবাসকে এমন করে বন্ধ করা হচ্ছে, মানে সিলেবাসকে এমন করে তারা সৃষ্টি করছে যাতে ছেলেমেয়েরা কিছু শিখতে না পারে, তাদের বৈজ্ঞানিক চিন্তা, যুক্তিবাদী মনন যাতে গড়ে না ওঠে। আজকে দেখুন ভোট কতদিন পরে ভোট হবে, আজকে কেন্দ্রীয় বাহিনী স্কুলে স্কুলে চলে যাচ্ছে, শিক্ষা দিবস কমাচ্ছে, ফলে এই ধরনের বিভিন্ন রকম যে জিনিস, আমরা এই দাবিগুলো নিয়ে আজকে ডিআই অফিসে এসেছি। আমরা বলতে চাই যে ছাত্র সমাজের কাছ থেকে শিক্ষাকে কেড়ে নেওয়ার যে হিংচক্রান্ত কেন্দ্র এবং রাজ্য সরকার করছে, অবিলম্বে যদি বন্ধ না করে আমরা কিন্তু ছাত্র সমাজ রুখে দাঁড়াবো। আমরা রুখে দাঁড়াচ্ছি, জোট বাঁধছি, তার আজকে এইটা মহড়া আমরা ফাইনাল দেখাবো এরপরেই। এই জন্য আজকে আমরা এসেছি। আমার নাম ভবতারণ কুমার, পুরুলিয়া জেলা সম্পাদক। আর কেউ आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI-কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।